সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাম্প্রতিককালের বহু আলোচিত 26,000 চাকরি মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে, যার শুনানি শেষ হয়ে গেছে, রায়দান বাকি আছে। SLST 2016 এই প্যানেলের অন্তর্গত যারা নিজেদেরকে যোগ্য চাকরিরত বলে দাবি করছেন, তাঁরা বলছেন যে সুপ্রিম কোর্টে জমা দেওয়া বোর্ড ও কমিশনের তথ্যের মধ্যে কোনো গরমিল নেই। বাইরের মিডিয়ার ভুল খবর কেউ শেয়ার করবেন না। প্রয়োজনে যোগ্য চাকরিরত বলে যারা নিজেদেরকে দাবি করছেন তাদের তথ্য শেয়ার করুন। তাঁরা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। যোগ্য চাকরিরত শিক্ষক ধৃতীশ মণ্ডল স্যার, তিনি যা বক্তব্য রেখেছেন আপনারা শুনুন। তাঁর বক্তব্যের দায় একমাত্র তাঁর। এই চ্যানেল কোনো বক্তব্যের জন্য দায়ী নয়। এবারে আমরা সরাসরি আসি ধৃতীশবাবুর কথায়। আপনারা প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করুন। চটপট আসছি। ধৃতীশবাবুকে কৃতজ্ঞতা স্বীকার জানাই এই চ্যানেলের পক্ষ থেকে। এবারে চটপট আসছি। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। দেখুন, বেশ কয়েকদিন ধরেই একটা খবর মিডিয়ার মাধ্যমে বারবার সম্প্রচারিত হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় খবরটা বেশি ছড়াচ্ছে এবং কোনো একজন বিখ্যাত ব্যক্তি, যিনি একটু জনপ্রিয়, আমাদের ওয়াই চ্যানেলে এসেছেন এবং আমাদের সঙ্গে ভালো ব্যবহারও করেছেন। আমরাও তার সাথে কোনো মিসবিহেভ করিনি। তারও একটা ভিডিও আমি বিগত 3 দিন ধরে দেখছি, আমার স্কুলের কলিগরাও দেখছেন। আমাকে বললেন যে বিভিন্ন সময় কমিশন বিভিন্ন তথ্য জমা দিচ্ছে, যার জন্য কমিশনের দেওয়া তথ্য, বোর্ডের জমা দেওয়া তথ্য কোনো মিল নেই এবং যার জন্যই একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আর সুপ্রিম কোর্ট সিদ্ধান্তে আসতে পারছে না। এরকম ধরনের কিছু গসিপ বা মিডিয়ার কিছু ভুল খবর জনমানসের মধ্যে একটা বিশালভাবে প্রচার হচ্ছে। তো আমার মনে হয় যে সঠিক তথ্যগুলো আমাদের পরিবেশন করাটা খুব জরুরি এবং সেগুলো আমাদের তথ্যগুলো আমাদেরই শেয়ার করাটা আরো একান্ত প্রয়োজন। আমি আগের একটা ভিডিওয় আমি বলেছিলাম যে কমিশনের পূর্বের জমা দেওয়া তথ্য এবং লাস্ট সাবমিশন যেটা কমিশন জমা দিয়েছে তার মধ্যে কোনো তথ্যগত পার্থক্য ছিল না। তো আজকের আমি শুধু একটা ছোট্ট লাইভের মাধ্যমে একটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব যে স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ তারা যে সাবমিশনটা জমা দিয়েছে, অর্থাৎ লিখিত সাবমিশন, তার মধ্যে তথ্যগত কোনো গরমিল নেই। প্রথমেই বলি, দেখুন, বোর্ড জমা দিয়েছে যে 9-10 এর ক্ষেত্রে 13,056 রিকমেন্ডেশন লেটার বোর্ড পেয়েছে কমিশনের কাছ থেকে এবং তার ভিত্তিতেই মধ্যশিক্ষা পর্ষদ বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। আর কমিশনও বলছে নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস জেনারেটেড বাই WBSSC 13,056। এই তথ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মোটামুটি আমাদের অনেকের কাছেই এই তথ্যটা আছে, ঠিক আছে? সেটা আমি এটা দেখেই আপনাদেরকে বলছি। এটা কিন্তু মানে বোর্ডের SLP থেকেই আমাদের নেওয়া। এবার দেখুন, অনেকে ভাবছেন যে 11,425, 9-10, 11,000, কখনো 6-10 দেখছি, আবার এখন 13,056। আমি লাস্ট আজকে দুপুরে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, তারাও বলছে যে 13,000 নাকি কমিশন রেকমেন্ড করেছে, আবার কোথাও বলছে 11,610। আসলে সঠিক তথ্য কোনটা, এটা আপনাদেরকে আমি স্পষ্ট নবম দশম এবং একাদশ দ্বাদশ এই শিক্ষকদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো। 13,056 বলছে কমিশন টোটাল রিকমেন্ড করেছে। কিভাবে
আমি ভেঙে ভেঙে বলে দিই। 11,425, 11,425 যেটা হলো লিগাল রেকমেন্ডেশন ইস্যু বা ফাইনাল রেকমেন্ডেশন ইস্যু। এই 11,425-এর সঙ্গে আপনারা যোগ করবেন 185 র্যাঙ্ক জাম্পিং, বা যাকে আমরা বলতে পারি আউট অফ প্যানেল। তাহলে সংখ্যাটা কত হলো? তাহলে 11,425 আর 185 হলো 11,610। এর সঙ্গে আপনারা যোগ করবেন 95 কোর্ট কেস, 95টি কোর্ট কেস আছে নবম দশমে, আর তার সঙ্গে যোগ করবেন 1351 নন জয়নিং। দেখুন তো ফিগারটা আসছে 13,056। কত বললাম? 11,425 প্লাস 95 প্লাস 185 প্লাস 1351, টোটাল সংখ্যাটা হলো 13,056। এবার এর সঙ্গে যুক্ত হবে আবার প্লাস 13, সেটা আলাদা আলাদা নয়, এটাও নন জয়নিং, কিন্তু এরা রিকমেন্ডেশন পেয়েছিল একেবারেই শেষে, যার জন্য এরা কিন্তু কেউ জয়েন করতে পারেনি। টোটাল সংখ্যাটা হয় 13,069, কিন্তু কমিশন এই 13 জনকে বাদ দিয়ে প্রথমে যেহেতু ফিগারটা এসেছিল 13,056, ঠিক একই রকম ভাবে বোর্ড কিন্তু সেই তথ্যটা দিয়ে বলছে, দেখুন 13,056 আর 13,056, তাহলে 11,425 ফাইনাল বা লিগাল রিকমেন্ডেশন, 95 কোর্ট কেস, 185 র্যাঙ্ক জাম্পিং, আর 1351 হচ্ছে 185 র্যাঙ্ক জাম্পিং, হ্যাঁ, আর 1351 হচ্ছে নন জয়নিং। তাহলে ফিগারটা কিন্তু ঠিক মিলে যাচ্ছে 13,056। ঠিক একই রকম ভাবে আমি 11-12 বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখুন 11-12 কমিশন জমা দিয়েছে, বোর্ডের এসএলপি জমা দিয়েছে বোর্ড 5,757। তথ্যটা আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখবেন আপনারা যাদের কাছে আছে এটা দেখতে পাবেন, কারণ এখানে হয়তো উল্টে দেখাচ্ছি। 5,757, এটা আমাদের ভেঙে বলে দিই। এই 5,757 কিভাবে আসছে? ফাইনাল রেকমেন্ডেশন হচ্ছে বা লিগাল রেকমেন্ডেশন হচ্ছে 5,557, তার সঙ্গে আপনারা যোগ করবেন 38 র্যাঙ্ক জাম্পিং, 38 র্যাঙ্ক জাম্পিং, তার সঙ্গে যোগ করবেন 158 নন জয়নিং, তার সঙ্গে যোগ করবেন 4 জন কোর্ট কেস, সংখ্যাটা হচ্ছে 5,757, 5,757। তাহলে বোর্ড এবং কমিশন এই দুজনের জমা দেওয়া তথ্য, তার মধ্যে কিন্তু কোনো তথ্যগত গরমিল নেই। এই বিষয়গুলো কেউ ডিটেলস বুঝতে না পেরে এক এক সময় এক একজন বিভ্রান্তিকর মন্তব্য করছে, এবং সেগুলো যতই ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে, ততই কিন্তু আমাদের নিয়ে বিভ্রান্ত হচ্ছে। যেমন আমাদের পাশের স্কুলে একাধিক টিচাররা যেতে গিয়ে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে প্রথম থেকে পরিচয়, বুঝলো, তোমাদের আনন্দবাজারে এই তথ্যটা আনন্দবাজারে দিয়েছিল, এই তথ্যটা নয়, বলেছে যে বোর্ডের জমা দেওয়া তথ্য আর কমিশনের মধ্যে কোনো মিল নেই। তিনি আমাকে বললেন যে তোমাদের কি তথ্য সব আলাদা? কিন্তু আমি আগের ভিডিওর মাধ্যমে স্পষ্ট বোঝানোর চেষ্টা করেছি যে কমিশনের দুটো সাবমিশনের দিক থেকে অর্থগতভাবে কোনো পার্থক্য নেই, আর বর্তমানে এই যে কমিশনের জমা দেওয়া তথ্য এবং বোর্ডের জমা দেওয়া তথ্যের মধ্যে কোনো গড়মিল নেই। তাই দয়া করে আপনারা এই বিভ্রান্তিকর খবরগুলো একেবারেই শেয়ার করবেন না বা কাউকে আলোচনা করবেন না। আর যদি আপনারা ডিপেন্ড করতে হয়, তাহলে আমাদের তথ্যগুলো এগুলো লিপিবদ্ধ করে সঠিকভাবে। আর শেষে আমি শুধু একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে চেয়ারম্যান স্যারকে আমরা অনেকেই প্রশ্ন করছেন যে কমিশন অনেক মিডিয়ার মাধ্যমেও খবর যে কমিশন এতদিন ধরে কোনো তথ্য জমা না দিয়ে আর শেষ বেলায় এসে তথ্য জমা দিচ্ছে। হ্যাঁ, একেবারে শেষে এসে তথ্য জমা দিচ্ছে, এতদিন দেওয়ার সুযোগ পায়নি। ব্যাপারটা সেরকম নয়। চেয়ারম্যান স্যারের সাথে আমার কথাও হয়েছে, এখানে পরিষ্কার বক্তব্য যে নোটস অফ আর্গুমেন্টের অর্থই হলো এটাই যে কমিশনের এগেনস্টে বা কমিশনের বিরুদ্ধে যে প্রশ্নগুলো তোলা হয়েছে সেগুলো তিনি জানবেন এবং শুনবেন এবং সেগুলো ডিফেন্ড করার চেষ্টা করবেন।
শেষ দিন যেহেতু 3 মিনিট 28 সেকেন্ড কমিশন সুযোগ পেয়েছিল, তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কিন্তু ডিফেন্ড করার সময় বা সুযোগ না পেয়ে লিখিত আকারে সেগুলো জমা দিয়েছে। এক সেকেন্ড। জমা দিয়েছে এবং তার মধ্যে শুধু দুটো পয়েন্ট আমি বলবো। আপনারা জানেন যে, যেমন ধরে একটা উদাহরণ দিই, যে আমাদের রেসপন্ডেন্ট বিরোধী পক্ষ তার একটা কেসের রেফারেন্স দিয়েছে, যে তানভীর সারোয়াল কেস। তো বলুন তো, হ্যাঁ, নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা। শুধু একটা উদাহরণ বলে দিই, যে দেখুন তানভীর সারোয়াল কেস, এই যে তানভীর সারোয়াল কেসের যে রেফারেন্স দিয়েছেন আমাদের বিরোধী পক্ষ, সেটা তো কমিশনকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তিনি সময়টা পাবেন কখন? আগে কি করে এই সাবমিশনটা দেবেন? এটা একটা সিম্পল লজিক। তো দেখুন, তানভীর সারোয়াল কেসে যেমন উদাহরণ দিয়েছেন, তার এগেনস্টে কমিশন বলছে যে প্রথম পয়েন্টে রেখেছে যে মাইক্রোসিম লাগানো হয়েছিল, আমাদের ক্ষেত্রে তা হয়নি। দ্বিতীয়ত, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদের ক্ষেত্রে এটা 2016 সিলেস্টিতে সেগুলো ঘটেনি। থার্ড বলছে দেশব্যাপী নেটওয়ার্কের সঙ্গে একটা গ্যাং যুক্ত ছিল তানভীর সারোয়াল কেসে, আমাদের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো কিছুই ঘটেনি। তাই এগুলো তো কমিশনকে ডিফেন্ড করতে হবে। এবং আরো একটা বক্তব্য, এক্সপেরিয়া প্যানেল নিয়ে বিকাশ বাবু বা ফিরদাস শামীমরা, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো প্রশ্ন করেনি। যেহেতু সুপ্রিম কোর্টের লাস্ট মুহূর্তে প্রশ্ন করেছে, তাই সেগুলোকে যথোপযুক্ত তথ্য এবং প্রমাণ দিয়ে কমিশনকে শেষে জমা করতেই হতো। তাই বিভ্রান্তকর খবর আগে দেয়নি, কেন দেয়নি, পরে কেন দিল, এই লজিকগুলো আগে যদি আমরা নিজেরা না ক্লিয়ার করতে পারি, তাহলে কিন্তু সাধারণ জনগণকে বোঝানোর দায় অবশ্যই আমাদের নয়। কিন্তু যেহেতু আমাদের চাকরির সঙ্গে আমাদের একটা সম্মান জড়িত এবং নানা রকম প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, এবং সেগুলো মনে হয় আমাদের ডিপেন্ড করাটা দরকার। আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম, কারণ এখন জেলা মিটিং চলছে, সেখানে আমাদের নেতৃত্বরা বারবার করে সমস্ত বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছে সুন্দরভাবে, তাই এটা নিয়ে আমি আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। শুধু দুটো পয়েন্ট আপনাকে দিলাম, যে এই সমস্ত কারণের জন্যই কিন্তু কমিশন লাস্ট মুহূর্তে সাবমিশনটা দিয়েছে, এবং যে সাবমিশন জমা পড়েছে সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই, সঠিক এবং ভালো সাবমিশন জমা পড়েছে বলে আমরা মনে করছি। আর গতকাল যে মুকুল ভৌতিকের যে সাবমিশনটা নিয়ে বা নোটস অফ আর্গুমেন্ট নিয়ে একটা প্রশ্ন উঠছে, সেটা আমি